আমরা পড়তেছিলাম হচ্ছে কি ঘাস ফড়িং, তাই না? আমরা ঘাস ফড়িং এর বেশ খানিকটা অংশ পড়ে আসছি, পড়ছি না? পড়ছি। আজকে হচ্ছে আমরা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, মানে রিটেনে মাস্ট থাকবেই এরকম দুটো টপিক পড়বো, হ্যাঁ? এবং এটা আমরা আমরা সবসময় মনে রাখবো, আমরা বলি না যে রিটেনে আমার লেখার স্টাইলটা এমন হবে বা রিটেনে আমি এমন ভাবে লেখা ট্রাই করব যাতে কিনা আমার খাতা দেখে স্যার বুঝতে পারে যে ছোটখাটো একটা আজমলকে দেখা যায়। বোঝা গেছে? তো লেখার কন্টেন্ট ওরকম হইতে হবে। এখন ধর তুই বানায় বানায় লিখতেছিস, হ্যাঁ? ছোটবেলায় যেমন আমরা বলতাম উদ্ভিদ এবং প্রাণীর পার্থক্য লেখো, আমরা ছোটবেলায় বানায় লিখতাম না, উদ্ভিদ কথা বলতে পারে না, প্রাণী কথা বলতে পারে। তো এখন বড় ক্লাসে তো এরকম বানায় বানায় লেখা যাবে না। ধর পরীক্ষাতে আসছে যে ঘাস ফড়িং এর শ্বসন তন্ত্র, তুই বলে দিলি ঘাস ফড়িং বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, মানে যেটা আমরা স্বাভাবিক ব্রেনে যেটা আমরা ভাবতে পারি, তো ওরকম ভাবে আগডুম বাগডুম লেখা যাবে না। এখানে এমন কিছু লিখবো যা বইয়ের সাথে ম্যাচ করে। যদি এমন হয় যে বইয়ের সাথে সাংঘর্ষিক হয়, আমার মেইন বুক বা টেক্সট বুকের সাথে ম্যাচ করে না বা ঝামেলা আছে, তখন কি হয়, সারা রেগে যায় বা সারা নাম্বার দিতে চায় না। তো আমরা এখন এমন একটা টপিক পড়বো যে টপিকটা আমরা দেখবো যে রিটেনে বা এমসিকিউ তে অনেক বেশি মাত্রায় আসে, বাট আমরা যখন লিখি তখন আমরা বানায় বানায় লেখার চেষ্টা করি এবং লেখাটা আলটিমেটলি ভালো হয় না। সো আমরা এমন ভাবে লেখা ট্রাই করব যাতে কিনা এটা বেস্ট আউটপুট আমরা দিতে পারি। সো তোদের কাজ কি হবে, বইটা বন্ধ রাখা, শুধুমাত্র খাতাটা বের করে আমার সাথে সাথে নোট করা। তুই দেখ আমি তোদেরকে এই টপিকটা এখন এখানে বোর্ডে দেখাবো, সো বোর্ডেই দেখাবো এবং দেখবি বোর্ডেই তোদের মুখস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমরা এরকম একটা টপিক দিয়ে এখন শুরু করবো ইনশাআল্লাহ, হ্যাঁ? তো আমরা ওটা দিয়ে দাও একটু সামনে, ওকে। তো আমরা এখন এমন একটা টপিক দিয়ে শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? সো কোনো কথা নাই, ক্লাসে কিন্তু কোনো কথা হবে না। আচ্ছা, আমরা যে টপিকটাতে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে ঘাস ফড়িং এর রূপান্তর। কি নাম বলছি? রূপান্তর, মানে মেটামরফোসিস, হ্যাঁ, মানে রূপান্তর। এখন দেখ তোদেরকে আমি একটু সহজ ভাষা বলি যে আমরা তো জিনিসগুলোকে কঠিন বানাই ফেলছি, মানে ওয়ার্ড গুলোই কঠিন, তো ওয়ার্ড গুলো তো আসলে কখনো কখনো খুব একটা মুখরোচক হয় না, সেই জন্য দুর্বোধ্য মনে হয় আর কি, হ্যাঁ? বাট জিনিসটা কিন্তু খুব সোজা। কিরকম আমি তোদের বুঝাই। দেখ ছোটবেলায় ছোটবেলায় ধর এরকম আমাদের মতো অনেকে থাকে না যে তুই দেখতে ছোটবেলায় যা ছিলি বড় তো দেখতে তাই। কোন একটা আত্মীয় স্বজন দেখতে বলে আরে তুমি তো কোনো চেঞ্জ হও নাই, ছোটবেলায় যেমন ছিল তুমি এখন তেমন আছো, তেমনই আছো, তাই না? এরকম বলে না? আবার তুই যখন ছোটবেলায় নিজের ছবি দেখবি, দেখবি যে ছোটবেলায় তোর চেহারাটা যেমন ছিল বড়র সাথে কোনো মিল নাই, তাহলে এটাও তো রূপান্তর। আবার ছোটবেলায় যখন তোর বয়স ছিল ধর 6 মাস, এখন ধর তোর বয়স হচ্ছে প্রায় মানে 15-16 বছর বা 17 বছর, যাই হোক না কেন, এখন তোর এই চেহারার মধ্যে কারো কারো মিল আছে, কারো কারোর মধ্যে মিল নাই। তাহলে রূপান্তর দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে মিল থেকে রূপান্তর হইতে পারে, আর একটা হচ্ছে মিল না থেকে রূপান্তর হইতে পারে। বোঝা গেছে আমার কথা? তাহলে মিল কিন্তু দুই রকম হইতে পারে। এই যে রূপান্তরটা আমরা বলতেছি, আমরা যদি দেখি যে কোন প্রাণীর তার রূপান্তরে তার যে ছোটবেলার যে দশা ছিল এবং তার বড়বেলার যে দশাটা আছে, এই দুইটা দশার মধ্যে মোটামুটি মিল আছে, তখন এই ধরনের রূপান্তরকে আমরা বলবো হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। কি বলবো? অসম্পূর্ণ রূপান্তর। যেমন হচ্ছে মানে ইনকমপ্লিট মেটামরফোসিস। সো এর মানেটা কি, ধর আমি তোদেরকে যদি এভাবে বলি, খেয়াল কর, যেমন একটা ঘাস ফড়িং এর যদি বাচ্চা ঘাস ফড়িংটাকে দেখিস, মানে যদি নিম যে দশটাকে আমরা বলি, যদি একটা বাচ্চা ঘাস ফড়িংকে দেখিস, দেখবি একটা বাচ্চা ঘাস ফড়িং দেখতেও যেমনই দেখায়, একটা বড় ঘাস ফড়িং এ দেখতে অলমোস্ট তেমনই দেখায়, কাছাকাছি, লুক অ্যালাইক। এই ধরনের রূপান্তরকে ঘাস ফড়িং এর বা গ্রাস হোপারের এই ধরনের ট্রান্সফরমেশনকে বা মেটামরফোসিসকে আমরা তখন বলবো হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। অথচ দেখ একটা প্রজাপতি যখন ছোটবেলায় যখন তার যে লার্ভা দেখা যায় বা ছোট যে নিম বা লার্ভাই বলতে হবে, সো যে লার্ভাটা দেখা যায়, দেখবি ওইটা দেখলে যদি আমি তোকে প্রশ্ন করি বলতে এটা কি, তুই বলতে পারবি না। মানে এটা যে ভবিষ্যতে বড় হয় একসময় একটা সুন্দর রঙিন একটা প্রজাপতি হবে, এটা বোঝাই যাবে না। তার মানে কি, তার ছোটবেলার সাথে বড়বেলার কোনো মিল নাই। এই ধরনের রূপান্তরকে আমরা বলবো হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। বোঝা গেছে? তাহলে বলতো ঘাস ফড়িং এর রূপান্তর কি ধরনের রূপান্তর? অসম্পূর্ণ রূপান্তর। আর যদি প্রশ্ন করি ওইদিকে প্রজাপতির রূপান্তর কি ধরনের রূপান্তর? সম্পূর্ণ রূপান্তর। ঠিক আছে? তাহলে দুই ধরনের। আমরা আজকে আমাদের পড়ার টপিক কি? ঘাস ফড়িং। সো ঘাস ফড়িং এর এই যে রূপান্তরটা, এটা হচ্ছে কি ধরনের রূপান্তর? একটু আগে বললি কিন্তু অসম্পূর্ণ রূপান্তর। এই ধরনের রূপান্তরের আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে হেমি মেটাবোলাস। কি নাম? হেমি মেটাবোলাস, মানে মেটাবলিজম কমপ্লিট হয় নাই, টোটালটা হয় নাই, সেই জন্য আমরা এটাকে বলেছি হেমি মেটাবোলাস। মানে এই ধরনের প্রাণীরা পুরোটা বিপাকিত হয় নাই আর কি, মানে পুরোটা রূপান্তর হয় নাই, সেটা হচ্ছে হেমি মেটাবোলাস বা ইনকমপ্লিট
মেটামরফোসিস। ঠিক আছে, আমার কথা বোঝা গেছে? এখন আমাকে ধর তুই যদি প্রশ্ন করিস যে ভাইয়া এই যে রূপান্তর রূপান্তর বলতেছেন জিনিসটা কি, আসলে সংজ্ঞাটা কি লিখবো? পরীক্ষার হলে তার এরকম বানায় বানায় এত কিছু লেখা যাবে না। তাহলে পরীক্ষার হলে আমার ভাষাটা কেমন হবে খেয়াল কর। পরীক্ষার হলে ভাষাটা হচ্ছে এরকম যে কোনো প্রাণী যদি এমন হয় সে তার ভ্রূণ দশা থেকে, মানে মনে কর আমরা যেটাকে বলি হচ্ছে তার জাইগোট ফেজ বা ভ্রূণ মানে কি তার ডিম দশা আর কি সহজ ভাষায়, যদি তার ডিম দশা থেকে, খেয়াল কর আগে লিখিস না কিন্তু আগে দেখ খেয়াল কর, কোন প্রাণী তার ভ্রূণ দশা থেকে বিভিন্ন দশা, কি দশা আমি জানি না, পরে দেখবো দশাগুলো কি। ধর এটা একটা দশা, এটা একটা দশা, ধর এইটা আর একটা দশা, ধর এইটা আর এটা আর একটা দশা, কয়টা বললাম 1 2 3 4, ধর এটা আর একটা দশা 5, পরে যে পূর্ণাঙ্গ প্রাণীত হয়েছে, দেখ খেয়াল কর পূর্ণাঙ্গ মানে অ্যাডাল্ট হয়েছে, তাহলে একটা প্রাণী, তাহলে আমি যদি প্রশ্ন করি মেটামরফোসিস বা রূপান্তরটা আসলে কাকে বলে? কাকে বলে যে কোন প্রাণী যদি তার ভ্রূণ দশাটা থেকে পূর্ণাঙ্গ দশা যেতে যদি বিভিন্ন দশা অতিক্রম করে যাওয়া লাগে তখনই তাকে বলা হচ্ছে রূপান্তর। কি বলে? রূপান্তর। এখন তো আমার প্রশ্ন করলি ভাই যে হট চিহ্ন দিলেন এগুলো কি? বেসিক্যালি দে আর অল নিম্ফ কন্ডিশন, মানে নিম্ফ দশা। কি দশা? নিম্ফ দশা। ঘাসফড়িংয়ে তো নিম্ফ দশা আছে আমরা জানি। তাহলে তখন আমি কি বলবো? এটাকে বলবো নিম্ফ 1, এটাকে বলবো নিম্ফ 2, এটাকে বলবো নিম্ফ 3, এটাকে বলবো নিম্ফ 4, এটাকে বলবো নিম্ফ 5। তাহলে আমি দেখলাম যে ঘাসফড়িং এর যে হেমিমেটাবোলাস রূপান্তরটা হয় এখানে মোট 5টা নিম্ফ কন্ডিশন বা নিম্ফ ফেজ আছে, মনে থাকবে? তাহলে কয়টা নিম্ফ দশা? 5টা। তাহলে এবার যদি আমি তোকে বলি বলতো ঘাসফড়িং এর রূপান্তরের সংজ্ঞাটা কি হবে, তখন তুই বলবি ভাইয়া যে প্রক্রিয়ায় ঘাসফড়িং এর ভ্রূণ থেকে বিভিন্ন 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 নিম্ন দশা অতিক্রম করার পরে পূর্ণাঙ্গ ঘাসফড়িং পাওয়া যায় তাকে বলে ঘাসফড়িং এর রূপান্তর। বোঝা গেছে তো? বোঝা গেছে? এখন তুই মানে প্রশ্ন করলি যে ভাই আপনি যে বললেন যে ঘাসফড়িং এর রূপান্তরটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর, রাইট? অসম্পূর্ণ মানে কি? তাদের মিল আছে না নাই? আছে। তার মানে সহজ কথা হচ্ছে তুই বলছিস যে মিল আছে, তার মানে আমি এই মিল আছে এটাকে আমরা বলি হচ্ছে স্বরূপ। কি বলি? স্বরূপ। স্বরূপ মানে কি? লুক অ্যালাইক, মানে মিল আছে, মোটামুটি মোরাললেস মিল আছে। হ্যাঁ, এইখানে আমরা কিছু হ্যাঁ এবং কিছু না, মানে কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ বের করে নিয়ে আসবো। কি নিয়ে আসবো? এই যে বলছে মিল আছে বা স্বরূপ, তখন তুই এবারে প্রশ্ন করলি যে ভাইয়া মিল আছে বুঝলাম, দ্যাটস ফাইন, ও আপনি বললেন যে মিল আছে, তো সবকিছুই কি মিল থাকবে? না, সবকিছু মিল থাকবে না, কিছু নেগেটিভ সাইডও এখানে আছে। সো নেগেটিভ সাইডটা গুলো কি? ছোটবেলায় বা নিম দশাতে খেয়াল রাখবো, এই যে নিম দশাগুলোতে, এই যে নিম দশাগুলোতে মনে রাখবো নিম দশাগুলোতে দুটো জিনিস থাকে না। কয়টা জিনিস থাকে না? দুটো জিনিস থাকে না। নাম্বার 1, কোনো ডানা থাকে না, উইংস থাকে না, মনে থাকবে? এটা হলো নাম্বার 1, এটা হলো মাস্ট মনে রাখবো। আর দ্বিতীয়ত যেটা মনে রাখবো সেটা হচ্ছে জননাঙ্গ বা গোনাড থাকে না। ঠিক আছে? তাহলে আমি যদি প্রশ্ন করি বলতো নিম দশাতে দুইটা জিনিস থাকে না, কি কি থাকে না? ডানা থাকে না আর জননাঙ্গ থাকে না। যদি থাকতোই তাহলে আমরা বলতাম সম্পূর্ণ মিল আছে। এই যে বললাম না যে স্বরূপ মানে কাছাকাছি মিল আছে, পুরোটা না। পুরোটা না কেন? কারণ নিম দশাতে কোনো কি থাকে না? ডানা থাকে না কিংবা জননাঙ্গ থাকে না। কিন্তু একটা মিল, বড়সড় মিল আছে। কি? যেমন এই যে বড় ঘাসফড়িং, এই যে পূর্ণাঙ্গ, এই পূর্ণাঙ্গ ঘাসফড়িং হচ্ছে কালারফুল হয়। আবার যদি নিম্ফের দিকে যাই তাহলে ভ্রূণ যদি মানে ভ্রূণতল হয় না, নিম্ফ কি হয়? কালারফুল হয়। তাহলে মিলটা কোথায়? মিলটা হচ্ছে রঙিন। ঠিক আছে? তাহলে আমি যদি বলি বল একটা গ্রাস উপর দেখতে রঙিন, তাহলে তার আগের ফেজ পরের ফেজ দুইটাই হচ্ছে রঙিন। হ্যাঁ, এটা হলো মিল বা সদৃশ। আর নাই কোনটা? ডানা নাই আর হচ্ছে জননাঙ্গ নাই। তখন তোদের স্যার প্রশ্ন করতে পারে যে ডানাটা কোথা থেকে তৈরি হয়। হ্যাঁ, এখন আমরা এখানে মাথায় রাখবো যে আমি কতগুলো নিম ফেজ বলছি, তাই না? এই যে নিম্ফ 1, নিম্ফ 2, নিম্ফ 3, নিম্ফ 4, নিম্ফ 5 কতগুলো বলছি। এই সেকেন্ড নিমকে দেখ, ভালো করে দেখ, এই সেকেন্ড নেমকে আমি বলি হচ্ছে উইং নিম্ফ। উইং নিম্ফ মানে বুঝিস? উইং নিম্ফ মানে হচ্ছে কি যে যে নিম দশাতে কি তৈরি হয়? ডানা তৈরি হয়। হ্যাঁ, সো ডানা তৈরি হয়। সো এখন যদি আমি প্রশ্ন করি বলতো কোন নিম দশা থেকে ডানা তৈরি হয়? সুইং নিম। আচ্ছা বলতো আমাদের যে হাত তৈরি হয়েছে মায়ের গর্ভ থেকে, শুরুতে কি বড় বড় হাত তৈরি হয়েছে? তাহলে প্রথমে কি ছোট ছোট কুড়ি কুড়ি তৈরি হয়েছে না? তো এই সেকেন্ড নিম দশাতে ছোট ছোট উইং তৈরি হয়, সেটাকে আমরা উইং বলি বা ডানা বলি না, আমরা বলে থাকি হচ্ছে উইং প্যাড। কি বলি? উইং প্যাড মানে ডানা কুড়ি, ছোট ছোট কুড়ি তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে আমি যদি প্রশ্ন করি বল ঘাসফড়িং এর ডানা কুড়ি মূলত কোন নিম দশা থেকে তৈরি হয়? তাহলে হচ্ছে দ্বিতীয় নিম থেকে তৈরি হয়। এখন তুই আমাকে প্রশ্ন করতে পারতি একটা সুন্দর প্রশ্ন যে ভাইয়া আপনি যে বলতেছেন নিম 1, নিম 2, নিম 3, নিম 4, নিম 5, কেন একটা নিম দিয়ে তো যেতে পারতো, কেন যায় না? বলি তোদেরকে। দেখ, একটা ঘাসফড়িং যখন ছোট ছিল, ধর এটা তার ফার্স্ট নিম,
ধর একটা ঘাস ফড়িং একটু বড় হইলো, এটা তার সেকেন্ড লিম্ফ। ধর আর একটু বড় হইলো, এটা হলো থার্ড লিম্ফ। আর একটু বড় হইলো, এটা হলো তার ফোর্থ লিম্ফ। আর একটু বড় হলো, এটা তার ফিফথ লিম্ফ। এখন এই যে নিম দশাগুলো আছে, দেখা যায় যত বেশি ওদিকে যাবো নিমগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তুই প্রশ্ন করতে পারি যে ভাইয়া এই ফার্স্ট নিমটাই বড় হয় না কেন? কেন হয় না আমি তোরে বলি। যখন একটা ঘাস ফড়িং নিম দশাতে আসে, আমরা প্রথম ক্লাসে শিখছিলাম যে ঘাস ফড়িং এর চারপাশে একটা খোলস জমে যায়, কিউটিকল দিয়ে একটা খোলস জমে যায়, মনে পড়ে? একটা খোলস, বাইরে একটা স্কেলেরাইট বা খোলস থাকে না, তাই না? আমি প্রথম ক্লাসে বলছিলাম। তো এই যে খোলসটা, মনে কর তোকে ছোট অবস্থাতে আমরা একটা বাক্সে আটকে দিলাম, তোর লম্বা গ্রোথ হবে? হবে? হবে না। তাহলে তোকে যদি লম্বা করতে চাই, তোকে কি খোলস ভেদ করে বাইরে আসতে হবে? এই যে খোলস ভেদ করে বাইরে আসাটা, এটাকে আমরা বলি হচ্ছে খোলস বদলানো বা মোল্টিং। কি বলি? মোল্টিং। তাহলে আমি যদি প্রশ্ন করি, বলতো 1 থেকে 2 এ যেতে গেলে কি করা লাগবে? মোল্টিং করা লাগবে, মোল্টিং করা লাগবে। আচ্ছা বলতো 2 থেকে 3 এ যেতে গেলে আবার কি করা লাগবে? অ্যানাদার মোল্টিং করা লাগবে। তাহলে এটাকে বলবো মোল্টিং 1, এটাকে বলবো মোল্টিং 2, এটাকে বলবো মোল্টিং 3, এটাকে বলবো মোল্টিং 4। আর এই 5 এর পরে লাস্টে যে কি হয়? পূর্ণাঙ্গ হয়ে যায় না? এটা অ্যাডাল্ট হয়ে যায় না? সো অ্যাডাল্ট যদি হয়, তাহলে তখন কত নাম্বার মোল্টিং হয়? মোল্টিং 5। তাহলে বলতো ঘাস ফড়িং এর কত নাম্বার মোল্টিং এর পরে পূর্ণাঙ্গ ঘাস ফড়িং পাওয়া যায়? পঞ্চম। দেখছিস তোরা এখন বুঝতেছিস? তাহলে পঞ্চম মোল্টিং এর পরে পূর্ণাঙ্গ দশা পাওয়া যায়। আর যদি মোল্টিং না হইতো, তাহলে ঘাস ফড়িং এর কি বৃদ্ধি হইতো? বল না, হইতো? হইতো না। তাহলে ঘাস ফড়িং এর বৃদ্ধির, স্বাভাবিক বৃদ্ধির জন্য কি প্রয়োজন? মোল্টিং প্রয়োজন। আচ্ছা কত নাম্বার মোল্টিং এর পরে অ্যাডাল্ট হয়? 5 নাম্বারের পরে। তার মানে দেখলাম 5 নাম্বার মোল্টিং এর পরে ঘাস ফড়িং এর বৃদ্ধি কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, মানে আর কোনো নতুন করে বৃদ্ধি প্রয়োজন হয় না। আমার কথা বুঝে গেছে তো? তাহলে ফিফথ মোল্টিং এর পরে পূর্ণাঙ্গ ঘাস ফড়িং আমরা পাই। এই যে মোল্টিং ধর পাইনি 1 এবং 2, এই দুইটার মাঝখানে কয়দিন লাগে আমি জানি না, ধর আমি জানি না কয়দিন লাগে, বাট একটা পার্টিকুলার সময় তো লাগে। ধর এই পার্টিকুলার সময়টাকে বলা হচ্ছে ইনস্টার। কি বলে? ইনস্টার। মনে থাকবে? তাহলে আমি যদি প্রশ্ন করি, বল দুইটা মোল্টিং এর ব্যবধানকে কি বলে? ইনস্টার বলে। মনে থাকবে? দুইটা মোল্টিং এর ব্যবধানকে কি বলে? ইনস্টার বলে। মনে থাকবে? ইনস্টার। মনে থাকবে? হ্যাঁ, দুইটা ব্যবধান সময়কাল ধর 2 মাস লাগে, তাহলে এটা 2 মাস, ইনস্টার 2 মাস। আমার কথা বুঝে গেছে? সাপোজ এরকম। তো দুইটা মোল্টিং এর ব্যবধানকে আমরা বলি হচ্ছে ইনস্টার। আর এই দেখ যে তুই মোল্টিংটাকে বলতেছিস, তুই একটা জিনিস খেয়াল কর, আমরা যখন যে জিনিসটাকে লাংস বলি মেডিকেলের ভাষায়, কিন্তু আমরা ওটাকে কি বলি? পালমো, তাই না? লিভার বলি মেডিকেলের ভাষা বলি হেপাটিক, হার্ট বলি মেডিকেলের ভাষা বলি কার্ডিয়াক। তো মোল্টিং এর এরকম একটা নাম আছে। তুই যেটাকে তুই তোর মতো জায়গা থেকে তুই যেটাকে মোল্টিং বলতেছিস, আসলে এটা মোল্টিং, ঠিক আছে, দ্যাটস ফাইন, ওকে, বাট অ্যাকচুয়ালি এর আরো একটা নাম আছে। এই ধরনের ঘটনাটাকে বলে একডাইসিস। কি বলে? একডাইসিস। মনে থাকবে? তাহলে মোল্টিং এর আরেক নাম কি? একডাইসিস। বল না, কি বলছি? আরেক নাম কি? একডাইসিস। এবার শোন, তাহলে দেখ এই যে আমি কতগুলো দশা থেকে দেখাইলাম, এই যে এইভাবে যদি কারোর পরিবর্তন হয়, তখন তাকে আমরা বলতেছি অসম্পূর্ণ রূপান্তর। কি বলছি? অসম্পূর্ণ রূপান্তর বা হেমিমেটাবোলাস, তাই না? আচ্ছা তুই বলতে পারি ভাইয়া সম্পূর্ণ রূপান্তর মানে কি? তাহলে সম্পূর্ণ রূপান্তর মানে কি? যে রূপান্তরের সাথে পূর্বের দশার সাথে পরবর্তী দশার কোনো মিল নাই, মানে টোটালটাই চেঞ্জ, তাকে আমরা সম্পূর্ণ রূপান্তর বলতেছি। কিরকম? মনে কর, ধর প্রথমে ছিল হচ্ছে ডিম। খেয়াল করে দেখ, মনে কর আমরা প্রথমে ভ্রূণ দশার শুরুতে আমরা ডিম পাইলাম, ডিমের পরে আস্তে আস্তে কি পাইলাম? আমরা লার্ভা পাইলাম, লার্ভার পরে আমরা কি পাইলাম? আমরা পিউপা পাইলাম, পিউপা। পিউপার পরে সে অ্যাডাল্ট হলো। এই অ্যাডাল্টটাকে আমরা বলি কি বলতো? ই, নাম শুনছিস কখনো? ইমাগো অথবা ইমোগো, দুইটা নামই রাইট। হ্যাঁ, সো ইমাগো অথবা ইমোগো। হ্যাঁ, আমরা যদি ইমাগোই ধরি ধর আর কি। সো এই যে রূপান্তরটা, এই রূপান্তরটাকে বলে কি? সম্পূর্ণ রূপান্তর। এটা লাগবে না, বাট জেনে রাখ, কারণ তো যে কোনো জিনিস লেখা লাগতে পারে। সো যদি প্রশ্ন করি ডিম থেকে লার্ভা, সেখান থেকে পিউপা, সেখান থেকে ইমাগো, এটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। আর অসম্পূর্ণ রূপান্তর কোনটা? এই যে একটু আগে আমি দেখলাম, অসম্পূর্ণ রূপান্তর কি ছিল? প্রথমে কি ছিল? প্রথমে একটা নিম্ফ ছিল বা ডিম ছিল বা লার্ভা, কি বলে, ভ্রূণ ছিল, সেখান থেকে কিছুগুলো নিম্ফ কন্ডিশন পার হয়ে সে পূর্ণাঙ্গতে রূপান্তরিত হয়েছে। এটা হচ্ছে কি আমরা বলি অসম্পূর্ণ। আর সম্পূর্ণ রূপান্তরের রূপ কি? এরকম, প্রথমে ডিম, লার্ভা, তারপর হচ্ছে পিউপা, তারপর ইমাগো। এটা আমাদের বইয়ে নাই, সেটা আমাদের লাগবে না, শুধু এটাই লাগবে। হ্যাঁ, আর কিছু ডিটেইলস আমাদের বইয়ে নাই, সো লাগবে না। এখন এই যে রূপান্তর হইলো, এই যে রূপান্তরটা হইলো, রূপান্তরের জন্য দরকার কি? স্যার বলতেছে, আজমল স্যার বলতেছে, রূপান্তরের জন্য আমাদের দরকার হলো হরমোন। কি দরকার?
হরমোন দরকার। আচ্ছা বলতো তোরা আমাকে, এই যে হরমোন, এই হরমোন কোন ধরনের গ্রন্থি থেকে আসে? অন্তঃক্ষরা না বহিঃক্ষরা? অন্তঃক্ষরা। তার মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড লাগবে। তার মানে যেহেতু আমি হরমোন বলতেছি, তাহলে হরমোন বলতে গেলে আমার কোন গ্রন্থি লাগবে? অন্তঃক্ষরা গ্রন্থি লাগবে, ঠিক আছে, বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড লাগবে। অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আচ্ছা শোন, তোদের একটা জিনিস শিখাই। মনে কর আমার ব্রেন থেকে একটা হরমোন বের হয়েছে, সাপোজ আমার ব্রেন থেকে একটা হরমোন বের হয়েছে, কিন্তু সেই হরমোনটা ব্রেনে কাজ করে না, এটা দূরে কোথাও যায় কাজ করে। এই ধরনের হরমোনগুলোকে আমরা বলি হলো ট্রপিক হরমোন। কি বলি? ট্রপিক হরমোন, মানে যে অন্য কোথাও যায় খোঁজাখুঁজি করে, ঠিক আছে, ট্রপিক হরমোন। আমার কথা বোঝা গেছে তো? ট্রপিক হরমোন। তো আমার নামে যদি কোথাও যদি ট্রপিক ওয়ার্ডটা পাই, তো ওরিড হবো না। টপিকের কাজ হচ্ছে অন্য কোথাও কাউকে খোঁচায়া সেখান থেকে বের করা। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছিস তো? অন্য কোথাও খোঁচায় তাকে তাকে সেই জায়গা থেকে অন্য নতুন করে কোনো হরমোন তৈরি করা, বা সেখান থেকে কোনো হরমোন সিক্রেশন করা, তাকে হলো টপিক হরমোন। সো আমরা অন্তঃক্ষরা গ্রন্থি পাইলাম, সেই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আমরা কি পাবো? হরমোন পাবো। এখন আমি যদি প্রশ্ন করি, তোদেরকে যদি প্রশ্ন করি এরকম অন্তঃক্ষরা গ্রন্থি কয়টা আছে, তাহলে আমরা আজকে শিখে যাব যে অন্তঃক্ষরা গ্রন্থি এরকম আছে মোট 4টা। কয়টা? 4টা। বল না কয়টা আছে? 4টা। এদেরকে আমি নাম দিছি এরকম, দেখ, আইপিসিসি। বল আমার সাথে একবার বল, কি বলছে? আইপিসিসি। সবাই বল আইপিসিসি। তাহলে 1 নাম্বার আইপিসিসি। এখান থেকে আমরা একটা একটা করে দেখবো যে কোন হরমোন, মানে কোন গ্রন্থি এবং কোন গ্রন্থি থেকে কোন হরমোন, ঠিক আছে। তাহলে প্রথম যেটা আমরা বলবো, খেয়াল কর, প্রথম যে হরমোনটার নাম আমরা পড়বো তার নাম হচ্ছে আই দিয়ে, তো এর নাম হচ্ছে দেখ ইন্টার সেরেব্রাল গ্ল্যান্ড সেল। হ্যাঁ, তোরা বাংলায় লিখতে পারিস, কোনো সমস্যা নাই। পরীক্ষার হলে যদি ইন্টার সেরেব্রাল গ্ল্যান্ড সেল বাংলায় লিখিস কোনো আপত্তি নেই। গ্ল্যান্ড মানে গ্রন্থি, সেল মানে কোষ, মানে ইন্টার সেরেব্রাল গ্রন্থি কোষ। যদি ইন্টার সেরেব্রাল বাংলাও দেখিস যে অন্ত মস্তিষ্ক গ্রন্থি কোষ, তাতেও সমস্যা নাই। বাট তোদের বইয়ে এই বাংলা এতদূর পর্যন্ত নাই, তোদের বই বাংলাতেও ইন্টার সেরেব্রালি লেখা আছে, ঠিক আছে। তাহলে ইন্টার সেরেব্রাল গ্ল্যান্ড সেল তোর বাংলাতেই লিখলে আর কি, ইয়ার পরে বাংলায় কোনোভাবে লেখার চেষ্টা করবি। এই যে ইন্টার সেরেব্রাল ব্রেন সেল আছে, ব্রেন থেকে যে হরমোনটা বের হবে সেটা তো ব্রেন হরমোনই হবে নাকি? তাহলে ইন্টার সেরেব্রাল গ্ল্যান্ড সেল থেকে যে হরমোনটা বের হয়, বুঝি আর না বুঝি, হরমোনটা কি নাম কি হবে? ব্রেন হরমোন। মনে থাকবে? তাহলে আমি যদি প্রশ্ন করি, বল ঘাসফড়িং এর ব্রেন হরমোন কোথা থেকে নিঃসরণ হয়? দেখে দেখে বল। ইন্টার সেরেব্রাল গ্ল্যান্ড সেল, ঠিক আছে, ব্রেন হরমোন এখান থেকে নিঃসরণ হয়। বাট এই যে ব্রেন সেল বললাম, এটা তো একটা গ্রস টার্ম, এটা তো একটা আমব্রেলা টার্ম। হ্যাঁ, নামটা কি, হরমোনের নামটা কি সেটা আমার জানতে হবে। বেসিক্যালি এটা মস্তিষ্ক থেকে তৈরি হয়, কথা সত্য, কিন্তু কাজ করে হচ্ছে বুকে। কোথায়? বুকে। মানে ঘাসফড়িং এর বক্ষে যে কাজ করে। ঘাসফড়িং এর তোর বুক বলা যায় না, তো বলতে হয় বক্ষ, নেন আবার মাইন্ড করে। সো ঘাসফড়িং এর বক্ষে যে কাজ করে, আর এই বক্ষটাকে বলে থোরাক্স, বলে কিনা? হ্যাঁ, বক্ষটাকে বলে থোরাক্স। তো এইখান থেকে যেহেতু এমন একটা হরমোন তৈরি হবে যেটা কিনা বক্ষে যে কাজ করবে, সো এই জন্য ওই হরমোনটার নাম হবে কি? প্রো, লেগ, এভাবে লেগ, দেখ 3টা পার্ট, প্রো থো রা কো সিও। দেখ এই থোরাকোসিও কেন বুঝিস তো? থোরাক্স থেকে থোরাকোসিও, যেহেতু ওইখানে যে সে আরেকটা নতুন হরমোন তৈরি করা তো সূচনা করবে, এই জন্য নাম হচ্ছে ট্রপিক। কি নাম? ট্রপিক। এবার 3টাকে এক করে দে, দেখ এই 3টা জিনিসকে এক করে দে, তাহলে নামটা কি হবে? প্রো থোরাকোসিও ট্রপিক। মনে থাকবে? তুই ভাবতে পারিস নামটা তো অনেক কঠিন। আরে ভাই আগে হেরে যাস কেন ভাই? শোন, যুদ্ধে যাওয়ার আগে মানে মরার আগে মরা যাবে না, আমার কথা বোঝা গেছে তো? হ্যাঁ, মরার আগে কিন্তু মরা যাবে না। নামটা দেখে কিন্তু মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু আসলেই কঠিন না। প্রো থোরাকোসিওট্রপিক। তোদের মধ্যে অনেকের নাম আছে যে এই নামের থেকেও সহজ, বিলিভ কর। এই তোদের নাম পড়তে যেতে আমি দেখতেছিলাম যে মানে কঠিন কঠিন নাম। সো আলটিমেটলি এই নামটা কিন্তু ওইটা থেকে তোদের থেকেও সহজ। সো প্রো থোরাকোসিওট্রপিক। আবার বল, একবার বল, প্রো থোরাকোসিওট্রপিক হরমোন। তাহলে এটা কোথায় যাচ্ছে? বক্ষে যাচ্ছে। কিভাবে বুঝলাম? থোরাক্স আছে, এই ওয়ার্ডটা আছে, এটা দেখে বুঝলাম। তাহলে প্রো থোরাকোসিওট্রপিক হরমোন। আচ্ছা আমি যদি প্রশ্ন করি, বলতো এই প্রো থোরাকোসিওট্রপিক হরমোন কোথা থেকে বের হয়? ইন্ট্রাসেরেব্রাল গ্ল্যান্ড সেল থেকে। এই জন্য এই হরমোনের আরেক নাম আছে, কি নাম? ব্রেইন হরমোন। তাহলে যদি এবার ঘুরে একটা এমসিকিউ প্রশ্ন আসে, নিচের কোনটিকে ব্রেইন হরমোন বলা হয়? অ্যানসার কি? প্রো থোরাকোসিওট্রপিক হরমোন, ঠিক আছে। এটা হচ্ছে ব্রেইন হরমোন, যা কিনা বক্ষে, ঘাসফড়িং এর বক্ষে যে কাজ করে, মানে থোরাক্সে যে কাজ করে, এখানে যে কাজ করবে। আর এবার আমরা যাই দেখি কোথায় যে কাজ করতেছে এটা, বল। আসলে থোরাকোসিওট্রপিক অথবা থোরাসিকোট্রপিক একই। আচ্ছা আমরা যদি সেকেন্ডে যাই, খেয়াল কর নাম্বার 2।
প্রো মানে কি বুকে যাওয়ার আগেই হয়তো আসতেছে, এই জন্য তো নাম হলো প্রো, মানে এটা তো সরাসরি বুকে তৈরি হচ্ছে না, বুকে যাওয়ার আগেই মানে প্রিফেজ, সো ওই জন্য হয়তো নাম দিছে প্রো আর কি। হ্যাঁ, আচ্ছা এবার ধর আমরা সেকেন্ড ফেজে গেলাম, দ্বিতীয় জায়গায় গেলাম। হ্যাঁ, এখন আমাদের কি জানতে হবে, ওই ওই যে হরমোনটা ওখানে কি কাজ করতেছে, থোরাক্সে কি কাজ করতেছে, সো আমরা এখন সেই নামটা জানবো। সো সেকেন্ডে যে আমরা যে যে গ্রন্থিটা আমরা নাম জানবো তার নাম কি, প্রো বল, প্রো থোরাসিক গ্ল্যান্ড, প্রোথোরাসিক গ্ল্যান্ড। তাহলে বলতো প্রোথোরাসিক গ্ল্যান্ড এটা কোথায় আছে, বক্ষে আছে। হ্যাঁ, প্রোথোরাসিক গ্ল্যান্ড বক্ষে আছে। আচ্ছা বলতো এই প্রোথোরাসিক গ্ল্যান্ডের উপরে কোন হরমোন কাজ করছে, ব্রেন হরমোন এসে কাজ করছে। যখন ব্রেন হরমোন এসে এখানে কাজ করছে, খেয়াল কর, যখন ব্রেন হরমোন এসে এখানে কাজ করছে, এখান থেকে কি আরেকটা হরমোন তৈরি করা লাগবে, এই হরমোনটার নাম হচ্ছে একডাইসন। কি নাম, একডাইসন। তুই ভাবতে পারিস ভাই একডাইসন নাম এটা আমার নতুন নাম, না, একডাইসন হরমোন এর নাম কেন একডাইসন হয়েছে, যেহেতু সে একডাইসিস করে। একডাইসিস কি একটু আগে শিখেছিলাম, মোল্টিং। তার মানে সহজ কথায় মোল্টিং করার জন্য কে দায়ী, এক্সিলেন্ট এক্সিলেন্ট, তাহলে একডাইসন হরমোন দায়ী। হ্যাঁ, তাহলে একডাইসিস। আচ্ছা বলতো তাহলে সহজ কথা, মোল্টিং করার জন্য কোন কোন মানে কোন গ্রন্থি দায়ী, তাহলে একটু অ্যানসার দিব কি, হ্যাঁ প্রোথোরাসিক গ্ল্যান্ড। তাহলে পরীক্ষাতে হরমোন দিয়েও আসতে পারে অথবা গ্রন্থি দিয়ে নাম আসতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রো, খেয়াল কর, তাহলে একডাইসনটা আমার প্রোথোরাসিক গ্ল্যান্ড, এটা দিয়েও আসতে পারে অথবা একডাইসন থেকেও আসতে পারে, মানে ডিপেন্ড করে স্যার আসলে কি চাইতেছে। সো একডাইসন আসলো। হ্যাঁ, আচ্ছা তুই আমাকে বলতো এই যে মোল্টিং হয়, এই মোল্টিংটা কি নিম দশাতে হয় না অ্যাডাল্ট দশাতে হয়, একটু আগে বলছিস নিম, তাহলে তুই আমাকে বল নিম ফোনে কেন, নিম টুতে হয় না, নিম টুতে না হলে তো টিম থ্রি হবে না, থ্রিটা তো ফোর হবে না, তাহলে অ্যাডাল্টে তো মোল্টিং হয় না, একডাইসন হয় না। তাহলে তুই আমাকে বল এই একডাইসনের হরমোনটা বাচ্চাদের বেশি জরুরি না বড়দের বেশি জরুরি, এক্সিলেন্ট। তাহলে বড়বেলা থেকে একডাইসন থাকে না, প্রয়োজন নাই। তাহলে আমি যদি প্রশ্ন করি বল একডাইসন হরমোন কোন দশাতে দেখা যায়, এই তো এক্সিলেন্ট, নিম দশাতেই দেখা যায়। হ্যাঁ, তাহলে এটা কিন্তু সব দশা না, অন অনলি নিম দশাতে আমরা পাই। আচ্ছা এই যে নিম দশাতে হচ্ছে এটাকে আমরা কি বলি, মোল্টিং। কি বলি, মোল্টিং বলি। মোল্টিং এর আরেক নাম কি চলে শিখেছি তো, একডাইসিস। তাহলে নিম দশাতেই একডাইসিস বা মোল্টিং হয়, যেটা একডাইসন হরমোন দিয়ে হয় এবং যেটা গ্রন্থির নাম হচ্ছে প্রোথোরাসিক গ্ল্যান্ড। হ্যাঁ, তুই প্রশ্ন করতে পারিস ভাইয়া এটা কি শুধুই কি মোল্টিং করে, একডাইসিস একডাইসনের কি আর কোনো কাজ নাই। দেখ ভাই, ঘাস ফড়িং শুধু খোলস বদলাইলে তো হবে না, একটু বড় তো হইতে হবে, তাহলে তার দেহের নরমাল বৃদ্ধিও কি সাথে সাথে রাখতে হবে না। এটা সেকেন্ড কাজ, এই যে ফার্স্ট কাজ হচ্ছে মোল্টিং হওয়া, সেকেন্ড কাজ কি, তার যে দেহ টিস্যু থাকে, দেহ যে টিস্যু, নরমাল যে দেহ টিস্যু থাকে, সেই দেহ টিস্যুর বৃদ্ধি বা গ্রোথ করা। ঠিক আছে, তাহলে আমি যদি প্রশ্ন করি বল একডাইসন হরমোনের কয়টা কাজ, দুইটা কাজ। প্রধান কাজ কি, মোল্টিং বা একডাইসিস। সেকেন্ড কাজ কি, এক্সিলেন্ট, তাহলে দুইটা কাজ। ঠিক আছে, দুইটা কাজ, আমরা দুইটা কাজ পরীক্ষাতে মিস করব না বা ভুল করব না। আচ্ছা এবার আই 3 নম্বরে, ভেরি ইম্পর্টেন্ট টক, অ্যানাদার ইম্পর্টেন্ট টক। সেটা কি, সেটা হচ্ছে আইপিসিসি, তাই না, মনে পড়ে, আইপিসিসি মনে পড়ে। আচ্ছা তাহলে আমরা এবার এখানে দেখব 3 সি তে কি হয়। সি তে হচ্ছে কর্পোরা এলাটা। ঠিক আছে, তাহলে বল সি তে কি, নাম কি, কর্পোরা এলাটা। আবার বল কি, সি তে কি, কর্পোরা এলাটা। আমরা দেখছিস কোন গ্রন্থি বলার আগে সবসময় বলার চেষ্টা করছি তার অবস্থান কোথায়। হ্যাঁ, যেমন ওটা প্রথমটা ছিল কোথায়, মস্তিষ্কে, পরেরটা ছিল কোথায়, বক্ষে। তো এইটারও তোর অবস্থান জানা লাগবে। এটার অবস্থান হচ্ছে মস্তিষ্কের পিছনে, আগে লিখিস না, আমি বলি তারপর শোন। মস্তিষ্কের পিছনে, কোথায় বলছি বল, মস্তিষ্কের পিছনে। তবে শুনিস বুঝিস কিন্তু, তবে মস্তিষ্কের পিছনে, তবে অন্ত্রের সামনে, মানে মস্তিষ্কের পিছনে এমন এক জায়গায় যেখানে এখন অন্ত্র শুরু হয় নাই, মানে অন্ত্র ঠিক সামনে। তাহলে আমি যদি প্রশ্ন করি, মানে অন্ত্র মানে বুঝিস তো এলিমেন্টারি ক্যানেল, আর মস্তিষ্ক মানে তো বুঝিসই তো ব্রেন বা হেড আর কি, ওর যে মস্তক আর কি। তার মানে আমি যদি প্রশ্ন করি বল কর্পোরা এলাটার অবস্থান কোথায়, মস্তিষ্কের পিছনে, তবে অন্ত্রের সামনে। এখন এই বইয়ের ভিতরে জায়গা পিছন ওয়ার্ডটা পাইলি না, আমি তো সবসময় আমার ভাষায় কথা বলি, বইয়ের ভাষা লেখাগুলো কিরকম, মস্তিষ্কের পশ্চাৎ ভাগে। এখন ছেলে পেলে আবার আমার ফিডব্যাক প্রশ্ন করে, ভাই আপনি তো বলছিলেন পিছনে, বইয়ে যে পাইছি পশ্চাৎ ভাগে, তাই বুঝি নাই। তোর কেমন লাগে বল, বুঝছিস না আমার কথা?
তো ভাই সামটাইমস তো ইজি জিনিসগুলোতে তো বুঝতে হয়, আমার কথা বুঝছিস না? আমার কথা বুঝছিস না? তো এরকম মানে ব্যাপারগুলো তো একটু মানে তোর কি বলা যায়, যদি একটু সেন্স থাকে তাহলে জিনিসগুলো কিন্তু কঠিন না। হ্যাঁ, এখন দেখ এই যে কর্পোরা এলাটা এ কি কাজ করে, দেখ কত ইম্পর্টেন্ট দিকে কাজ করতেছে এই কর্পোরা এলাটা। এই কর্পোরা এলাটা মূলত দুইজনের উপরেই কাজ করতে পারে, খেয়াল কর। একটা হচ্ছে নিম দশা, নিম দশাতেও কাজ করতে পারে। আবার যখন বলতেছে ঘাসফড়িং যদি পূর্ণাঙ্গ হয়, মানে যখন অ্যাডাল্ট হবে, মানে বড় হবে, তখনও কাজ করতে পারে। সো ঘাসফড়িং যখন নিম দশাতে থাকবে তখন আমার কি প্রয়োজন, আর পূর্ণাঙ্গ দশাতে তখন আমার কি প্রয়োজন, তাই না? তো এখন আমরা দেখবো কি প্রয়োজন। আচ্ছা একটা জিনিস খেয়াল করতো, নিম মানে কি, সে ছোট। তা একটা ছোট ঘাসফড়িং এ তারও তো কিছু ক্যারেক্টারিস্টিক দরকার আছে না? তার কিছু ক্যারেক্টারিস্টিক না, নিম দেখতে এরকম হয়, ধর তুই ছোটবেলায় তোর চুল ছিল লম্বা, বা চুল ছিল সাদা, বা চুল ছিল মানে ঘোলাটে, তোর গায়ের রং ছিল কালো বা সাদা, যাই থাক না কেন, এটা একটা ক্যারেক্টারিস্টিকের জন্য একটা হরমোন দায়ী না? দায়ী কিনা? তো বলতেছে যেহেতু নিম মানে ছোটবেলায়, এই ছোটবেলা মানে ছোটবেলা জাতীয় হরমোন, এই জন্য ওয়ার্ডটাকে আমরা বলি হচ্ছে জুভেনাইল। কি বলি? জুভেনাইল। জুভেনাইল মানে বুঝিস? জুভেনাইল মানে কি, মানে যেটা বাচ্চাদের হয়। যেমন ধর জুভেনাইল আর্থ্রাইটিস মানে যে যে রোগটা বা যে বাতজ্বরটা শুধু বাচ্চাদেরই হয়। হ্যাঁ, জুভেনাইল। যেমন ধর যে মশা জিনিস না তোরা, এই মশার যখন ছোট দশা তার নাম কি? জুভেনাইল দশা। তো বিজ্ঞানীরা এমন একটা হরমোন আবিষ্কার করছে যে যে হরমোনটা মশাকে ছিটিয়ে দিব, ছোট মশা ছোটই থেকে যাবে, আর কোনদিন বড় হবে না। এবং এটা মশকি রোধ করার একটা প্রসেসের মধ্যে নিয়ে আসছে, এটাকে বলে জুভেনাইল হরমোন স্প্রে। বুঝতে পারছিস? জুভেনাইল হরমোন স্প্রে মানে ওই স্প্রে করলে মশকি, ছোট মশকি ছোটই থেকে যাবে, ওটা আর বড় হবে না, কোনোদিন কামড়াবেও না। বুঝতে পারছিস? আচ্ছা তাহলে জুভেনাইল। আচ্ছা বলতো তোরা জুভেনাইল অর্থটা শিখছিস, আমরা যখন ছোট ছিলাম একদম, যখন আমার বয়স প্রায় 15 দিন বা 16 দিন বা 28 দিন এরকম সময়ে বাচ্চাদেরকে আমরা কি বলি? নিওনেট বলি। দেখবি এই ধরনের ডক্টরদেরকে বলে নিওনেটোলজিস্ট, তাই না? বলে যে নিওনেটোলজিস্টের কাছে নিয়ে যাও বা নিওনেট বিশেষজ্ঞের কাছে নিয়ে যাও। নিওনেট মানে কি? একদমই ছোট। বুঝতে পারছিস? না শিখলে আজকে শিখে রাখ। যেহেতু এই জুভেনাইল ওয়ার্ডের সাথে নিওনেটের একটা মিল আছে, তাহলে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? এই এই দশাতেই হরমোনটা তখন এর নাম হয়ে যাচ্ছে নিও, বল না কি, বল কি হয়? নিওটিনিন। কি নাম? নিওটিনিন। ওকে, সো যদি প্রশ্ন করি বল নিম দশাতে বা জুভেনাইল কন্ডিশনে কর্পোরা এলাকা থেকে কি পাই, বল দেখি। নিওটিনিন আছে না? বই আছে না নিওটিনিন? দেখ বই লেখা আছে নাকি? নিওটিনিন। ওকে, সো জুভেনাইল দশাতে আমরা কি পাবো? নিওটিনিন। তাহলে বল নিওটিনিন কি বড়দের উপর কাজ করে না ছোটদের উপর কাজ করে? এক্সিলেন্ট। তাহলে আমি যদি তোরে প্রশ্ন করি বলতো নিমফের বৈশিষ্ট্য, দেখ পরীক্ষাতে আসছে যে নিমফের গাঠনিক বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করে, অ্যানসার কি দিবি? এই তো পেরে গেছিস। তাহলে অ্যানসার হবে হচ্ছে নিওটিনিন, যে নিমফের গাঠনিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, নিওটিনিন আরো একটা কাজ করে, এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে যে সে নিম দশাটাকে প্রলম্বিত করে, মানে প্রলম্বিত করে। প্রলম্বিত মানে কি? ওই যে বলছিলাম নিম 1, নিম 2, নিম 3, নিম 4। হ্যাঁ, তাহলে আমি যদি বলি বলতো নিম দশা দীর্ঘায়িত করার জন্য কোন হরমোন লাগে, তাহলে অ্যানসার কি হবে? নিওটিনিন। বলতো এটা কোত্থেকে আসে? নিম দশা থেকে বা জুভেনাইল দশা থেকে আসে। বলতো কোত্থেকে আসে? কর্পোরা এলাটা থেকে আসে। তাহলে কর্পোরা এলাটা মূলত নিম দশা দীর্ঘায়িত করে। সত্য না মিথ্যা? সত্য। কোন হরমোনের মাধ্যমে? নিওটিনিনের মাধ্যমে। এখন হয় পূর্ণাঙ্গ। আচ্ছা পূর্ণাঙ্গ যখন হবে তখন তো নিওটিনিন বলা যাবে না, তাই না? তাহলে অ্যাডাল্ট হয়ে গেছে। আচ্ছা বলতো ঘাসফড়িং এর ছোটবেলায় ছিল না কিন্তু বড়বেলায় আছে, এরকম একটা ইম্পর্টেন্ট জিনিসের নাম বল দেখি। দেখ ডানাও কিন্তু আছে, কিন্তু ডানা বলিস নাই, তোর আগে জননাঙ্গ বলছিস, মানে যার মনে যা, বুঝছিস না? ডানা বলতে পারতি কিন্তু ডানা বলে কি জননাঙ্গ, মানে ওইটা তোর মনে দুঃখ যে ওইটা ওর নেই কেন। ঠিক আছে, চিল্লাই বলে উঠছে ভাই আপনার ওটা দরকার, তাড়াতাড়ি বানান। হ্যাঁ, তাহলে পূর্ণাঙ্গ দশাতে লাগবে কি লাগবে রে, বল। এখন আর বলে না, আবার ডানা থেকে লিখে জননাঙ্গ লাগবে, তাই না? তার মানে জননাঙ্গ লাগবে। দেখ যেহেতু জননাঙ্গ লাগবে, এই জননাঙ্গকে ইংলিশে কি বলে? গোনাড বলে না? তাহলে গোনাড লাগবে। এই জন্য পূর্ণাঙ্গতে যখন যে হরমোনটা কাজ করে সেই হরমোনটার নাম হয়ে যাবে কি? গোনাডোট্রপিক হরমোন। কি নাম বল? গোনাডোট্রপিক হরমোন। তাহলে আমি যদি বলি বল, এই শোন, আমি যদি প্রশ্ন করি যে গোনাডোট্রপিক হরমোন
নিম দশাতে কাজ করে না পূর্ণাঙ্গ দশাতে কাজ করে? পূর্ণাঙ্গ দশাতে কাজ করে। পূর্ণাঙ্গ দশার সাথে কাজ করার ফলে কি সৃষ্টি হয়? জননাঙ্গ সৃষ্টি হয়। তাহলে বল জননাঙ্গ সৃষ্টির জন্য কোন গ্রন্থি দায়ী? কর্পোরা অ্যালাটা দায়ী। এক্সিলেন্ট। পারা গেছে না? পারা গেছে না? তাহলে কর্পোরা অ্যালাটা কিন্তু পূর্ণাঙ্গ দশাতেও কাজ করে, নিম দশাতেও কাজ করে। নিম দশাতে যখন কাজ করে তখন তার নাম নিওটিনিন। যখন পূর্ণাঙ্গ দশাতে কাজ করে তখন তার নাম কি? গোনাডোট্রপিক হরমোন। যে যা কি সৃষ্টি করে? গোনাড সৃষ্টি করে। যে কেন সৃষ্টি করতেছে? কারণ এটা আগে ছিল না। এটাই তো অসম্পূর্ণ রূপান্তর বা হেভি মেটাবলাস। আচ্ছা, the final talk. তারপরে নাম কি? the last one, that is the corpora cardiaca. হ্যাঁ, corpora cardiaca, corpora cardiaca। আমার কথা বুঝছিস? corpora cardiaca। তাহলে বল প্রথমটার একদম প্রথমটার নাম কি ছিল রে? ইন্ট্রাসেরেব্রাল গ্রাম সেল। এক্সিলেন্ট। দুই নম্বরে কি নাম কি ছিল? এক্সিলেন্ট। তিন নম্বর কি? কর্পোরা। আর এটার নাম কি? কর্পোরা কার্ডিয়াকা। ঠিক আছে, এর নাম হলো কর্পোরা কার্ডিয়াকা। আচ্ছা, আমি সবসময় বলে থাকি যে অবস্থান আগে বলতে হবে। হ্যাঁ, তাহলে অবস্থান কোথায়? এটাও তাই, মস্তিষ্কের পিছনে বা মস্তিষ্কের পশ্চাৎ দিকে। তাহলে মস্তিষ্কের পিছনে বা পশ্চাৎ দিকে, বাট তবে, তাই না? এটা তবে সবসময় আসতেছে। তবে এইটা হচ্ছে অন্ননালী। আচ্ছা, ঘাসফড়িং এর কি অন্ননালী বলা যায়? না, ঘাসফড়িং এর ইসোফেগাসকে আমরা অন্ননালী বলি না, কারণ ও তো অন্ন ভাত খায় না। ও খায় হচ্ছে যে লতা পাতা খায়, সো আমরা এটাকে গ্রাসনালী বলি। কি বলি? গ্রাসনালী। সো আমরা তখন এটাকে বলবো গ্রাসনালীর দুই পাশে। ঠিক আছে, গ্রাস নালীর দুই পাশে। হ্যাঁ, দুই পাশে। তাহলে বল কর্পোরা কার্ডিয়াকা কোথায় থাকে? মস্তিষ্কের পিছনে। তবে গ্রাসনালী বা ইসোফেগাসের বাইলেটারাল, দুই সাইডে। ঠিক আছে, দুই সাইডে থাকে হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা। হ্যাঁ, এই যে কর্পোরা কার্ডিয়াকা, এ কি কাজ করে রে ভাই? দেখ, ঘাসফড়িং এ শুধু মোল্টিং হইলেই তো হবে না, বৃদ্ধিও দরকার আছে না? বৃদ্ধি দরকার আছে কিনা? তাহলে এ কি কাজ করে? এ হলো বেসিক্যালি সেই গ্রোথ হরমোন তৈরি করে, গ্রোথ হরমোন। তাহলে ঘাসফড়িং এর আমি যদি প্রশ্ন করি, বল ঘাসফড়িং এর দৈহিক বৃদ্ধির জন্য কে দায়ী? কর্পোরা কার্ডিয়াকা। দেখ তো এই হরমোনের ভিতরে আমি কোথাও কি মোল্টিং এর কথা বলছি? না। তাহলে আমি যে তিনটা গ্রন্থি বললাম, সরি চারটা গ্রন্থি বললাম, এই চারটা গ্রন্থির মধ্যে মোল্টিং এর সাথে রিলেটেড বা সম্পৃক্ত না কে? এক্সিলেন্ট। তাহলে প্রথম তিনটা কি রিলেটেড? তাহলে চারটা গ্রন্থির মধ্যে সর্বপ্রথম তিনটা মোল্টিং এ সরাসরি ব্যবহৃত হয়, কিন্তু এইটা কর্পোরা কার্ডিয়াকা ব্যবহৃত হয় না। তাহলে পরীক্ষায় আসলো নিচের কোনটি মোল্টিং এ ব্যবহৃত হয় না, তাহলে কোনটা অ্যানসার করব? কর্পোরা কার্ডিয়াকা। এটাই হলো মানে এর থেকে সবথেকে মানে ট্রিকি কোশ্চেন আমার কাছে মনে হয়েছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ, কর্পোরা অ্যালাটা মোল্টিং এর সাথে যুক্ত। কেন কেন মোল্টিং এর সাথে যুক্ত? কারণ কর্পোরা অ্যালাটা ও কি কাজ করতেছে? নিমফের, তাই না? তো নিম দশা তো মোল্টিং ফেজেই তৈরি হয়। সো ওইখানে ওই ফেজ পর্যন্ত কিন্তু আমার লাগবে। হ্যাঁ, কর্পোরাটা অ্যালাটা বড়দেরও কাজে লাগে, কিন্তু তাই বলে যে নিমফে লাগতেছে না তা তো না। সো আলটিমেটলি মোল্টিং ফেজ পর্যন্ত এটা রিলেটেড, কিন্তু কর্পোরা কার্ডিয়াকা শুধুমাত্র বড়দের ক্ষেত্রে রিলেটেড। মনে থাকবে? সেই জন্য আজমল স্যারের বইয়ে একটা কথা লেখা আছে যে এই চারটার ভিতরে প্রথম তিনটা মোল্টিং বা ইকটেসিসের সাথে সরাসরি সম্পর্কিত, কিন্তু 4 নাম্বারটা মানে কর্পোরা কার্ডিয়াকা সম্পর্কিত না। তাহলে আমি যদি এখন রূপান্তর তোদেরকে লিখতে বলি, বানায় পারবি না লিখতে? এই যে আমি এতক্ষণ ধরে যা বললাম পারা যাবে না, লিখতে পারা যাবে না। তো এইটাই পরীক্ষা হলে করতে হবে। ঠিক আছে, ডানা হয়েছে সেকেন্ড ফেজে, সেকেন্ড নিম থেকে ডানা তৈরি হয়। ওটা নিয়ে আর স্যার ব্যাখ্যা দেয় নাই, না দিলে নাই। বল কোনটা? অস্থায়ী গ্ল্যান্ড বলবি কেন? সেই অর্থে বলতে পারি প্রসেসিং হলো অস্থায়ী গ্ল্যান্ড, কিন্তু আসলে অস্থায়ী কিনা বইয়ে লেখা নাই। ধর মানুষ একটা, যেমন আমরা জানি থাইমাস ছোটদের থাকে, বড়দের থাকে না, লাগে না, সো আমরা অস্থায়ী গ্ল্যান্ড বলি। কিন্তু ওইটা অস্থায়ী গ্ল্যান্ড কিনা তা তো আসলে বলতে পারবো না, যেহেতু এই বিষয়কে আমরা না। আর ওটা অস্থায়ী বা স্থায়ী তা আমাদের জানার প্রয়োজন নাই, ওটা তো আমাদের হেডেক না। বোঝা গেছে রূপান্তর?